প্রিয় দর্শক, করোনা প্রতিরোধে আমরা সকলেই মুখে যা বলছি হয়তো নিজেরা তার কোনোটাই মানছি না, কিংবা জনগণকে মানাবার জন্য নীতি নির্ধারকদের যে সচেতনতা করা দরকার সেটা বোধহয় কোথাও গিয়ে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। আর সে কারণেই হয়তো আজকে মৃত্যুর তালিকা ৬৪তে গিয়ে ঠেকেছে। আগামীকাল সেই তালিকা কোথায় গিয়ে ঠেকবে আমরা কেউ জানি না। আমি সোমা ইসলাম আজকে মেট্রো টু দ্য পয়েন্টের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকে আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হবার আগে আমরা একটু জেনে নিতে চাই, আজ আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি হাঁচি কাশির বৈদেশিক চিকিৎসা। কেন আজকের এই আলোচনা সেটি পরে বলছি, আগে আমাদের পরিচিত হয়ে নিই আমাদের অতিথিদের সাথে। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন মজিবুল হক চুন্নু, এমপি, কো চেয়ারম্যান জাতীয় পার্টি। আমাদের সঙ্গে আজকে আছেন প্রফেসর ডক্টর শেখ নুরুল ফত্তার রুমি, বিভাগীয় প্রধান, নাক কান ও গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুজন অতিথিকেই আমরা মেট্রো টু দ্য পয়েন্টে আজকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জাতীয় পার্টি অর্থাৎ আমাদের প্রধান বিরোধী দলের যিনি মাননীয় সংসদ সদস্য মজিবুল হক চুন্নুকে দিয়ে, কারণ দর্শক আপনারা জানেন আজকে কিন্তু বাজেট পাস হয়েছে এবং বাজেট পাস যে হলো সেই বক্তৃতাতে কিন্তু আজকে অধিবেশনে মজিবুল হক চুন্নু সাহেব জাতীয় পার্টির অর্থাৎ বিরোধী দলের জায়গা থেকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা হচ্ছে সেই সূত্র ধরেই কিন্তু আজকে আমাদের আলোচনা হাঁচি কাশির বৈদেশিক চিকিৎসা। কারণ আমরা অতীতে দেখেছি যে কোনো কাউরি যদি প্রভাবশালী ক্ষমতাবান কাউরি একটু হাঁচি কাশি কিংবা আঙ্গুলের ডগাতে একটু ব্যথা শুরু হয় তারা কিন্তু সকলেই বিদেশে চিকিৎসা নিতে চলে যান। এখন বর্তমান প্রেক্ষাপট কিন্তু সেটি আর নেই। আর সেটি সূত্র ধরেই কিন্তু মজিবুল হক চুন্নু সাহেব আজকে বলেছেন যে সরকারি দলের কোনো মন্ত্রী, এই সচিব কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি অতি জরুরি কাজ ছাড়া তারা বিদেশে যেতে পারবেন না এবং চিকিৎসা নিতে যেতে পারবেন না, সেই বিষয়ে যেন একটা নিষেধাজ্ঞা জারি করা হয়, সেই দাবি আজকে সংসদ অধিবেশনে তিনি জানিয়েছেন। আমি যদি সঠিক বলে থাকি নিশ্চয়ই চুন্নু সাহেব ভুল বললে সংশোধন করে দিবেন। কিন্তু চুন্নু সাহেব, আমি আপনার কাছে আসলে জানতে চাই কেন আজকে আপনারা এই বক্তব্যটি রাখলেন এবং ওই বক্তব্যটি রাখবার পিছনে নিশ্চয়ই আপনার একটা আখ্যা আছে, ব্যাখ্যা আছে। আসলে জায়গাটা কি, আপনারা কি বোঝাতে চেয়েছেন এই বক্তব্যের মধ্য দিয়ে? ধন্যবাদ আপনাকে আজকে চ্যানেল আইতে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি কিছু কথা বলার পূর্বে গত কিছুদিনে করোনা ভাইরাসের কারণে এবং গতকাল বুড়িগঙ্গায় নৌকাডুবিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকল আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে আজকে পার্লামেন্টের যে বক্তব্য আমি রেখেছি সেটা অনেক মনে কষ্টে এবং দুঃখে আমি রেখেছি। কারণ দেখুন, এই যে করোনা ভাইরাসটা এখন আমাদের দেশে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো এবং মানুষ মারা যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না। এই বছরের 22শে ফেব্রুয়ারি যখন আমাদের দেশে করোনা ভাইরাস কোনো রোগী আইডেন্টিফাই হয় নাই, যখন ইটালি এবং চায়না থেকে যেখানে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল সেখান থেকে লোক আসছিল, তখন আমি পার্লামেন্টে পয়েন্ট অফ অর্ডারে মাননীয় স্পিকারের পারমিশন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলেছিলাম মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, করোনা ভাইরাসের নামটা শুনছে, এটা কি, এটা কি খায়, এটা কি গায়ে মাখে না কি, এটা তো আমরা জানি না, আমরা চিনি না। এটা আমরা শুনছি খুব একটা অত্যন্ত এটা কিলিং একটা ভাইরাস। এটা বাংলাদেশে যদি আসে তাহলে মানুষ কি করবে সেই বিষয়ে আপনি হয় প্রেস কনফারেন্স অথবা পত্রিকা অথবা মিডিয়া অথবা মানুষকে সচেতন করার জন্য বা আপনার মন্ত্রণালয়ে কি ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা আপনি নিন। এটা আমি 22শে ফেব্রুয়ারি পার্লামেন্টে আমি পয়েন্ট অফ অর্ডারে বলেছিলাম। দেখেন, যদি ওই সময় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি ওই সময় তারা যদি প্রিভেন্টিভ মেজার নিতেন তাহলে আমার মনে হয় এতটা ছড়িয়ে পড়তো না। তারপর দেখুন, দুঃখের বিষয় হলো আমি এই বক্তব্য বলার পর মার্চের 3 তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ তিনি বলে বসলেন যে এই ভাইরাস বাংলাদেশের যে ওয়েদার, যে আর্দ্রতা, যে রৌদ্র, যে গরম, আস্তে আস্তে এই ভাইরাসটা থাকবে না, মরে যাবে। তারপর উনি আবার জুনের 18 তারিখে বললেন যে এই ভাইরাস থেকে 2-3 বছর থাকবে। অর্থাৎ আমি দেখলাম যে যখন এই ভাইরাসটা সত্যি আমাদের দেশে ছড়িয়ে পড়লো তখন স্বাস্থ্য বিভাগ থেকে কোনো প্ল্যান নাই তারা কি করবে। যেমন তারা যখন ছড়িয়ে পড়লো তারা বিভিন্ন উপজেলায় দিলেন, পিপি দিলেন। আমি আমার করিমগঞ্জ উপজেলা, তারাইল উপজেলা আমি গেলাম, দৌড়ে গেলাম, যে ভাবলাম যে ডাক্তার এবং নার্স তারাই তো এটা মেইন লোক যারা নাকি রোগটাকে মোকাবেলা করবেন। তাদেরকে দেখলাম তাদের যে পিপি এগুলি খুব নিম্নমানের। আমি আমার এলাকায় আমি বিজেপি থেকে ভালো পিপি কিনে আমার পয়সা আমি আমার এলাকার ডাক্তার এবং ইউনোট, ওসি এবং নার্সদেরকে দিয়েছি, কিন্তু স্বাস্থ্য বিভাগ কিন্তু
যে সমস্ত এই আপনার দিল এই পিপির কারণে আমার এলাকার প্রায় 10-12 জন ডাক্তার এবং নার্স এই করোনাতে আক্রান্ত হয়। এবং আপনি দেখেন সারা বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সমস্ত পিপি প্রথম ভাগে দিল, একটা কোম্পানি জেএমআই নামে একটা কোম্পানি সাপ্লাই দিল, এগুলি কিন্তু হ্যাঁ চুন্নু সাহেব, আমরা একদম আপনার যেটা ধারাবাহিক ব্যাখ্যা আপনি আমাদেরকে তো বলছেন, কিন্তু আজকে আমরা সংসদে দাঁড়িয়ে যে বক্তব্যটি আপনি দিয়েছেন মনের কষ্ট থেকে, ক্ষোভ থেকে, হতাশা থেকে, সেই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম। সরকারি দলের এমপি, মন্ত্রী কিংবা সচিবরা বিদেশে না গেলে, চিকিৎসা নিতে না গেলেই কি আপনি মনে করেন এদেশে করোনা মুক্ত হয়ে যাবে? কিংবা তারা না গেলে কি তাদের বদলে সাধারণ মানুষ যেতে পারবে? এমন কি সুযোগ সুবিধা আসবে তারা বন্ধ করে দিলে যাওয়া? আমি কিন্তু শুধু করোনার বিষয়ে বলি না, আমি বলেছি এই কারণে যে করোনা হওয়ার পরে আমরা আসলে স্বাস্থ্য বিভাগের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্বলতাগুলি আমরা দেখলাম। এই যে স্বাস্থ্য বিভাগ কোটি কোটি শত কোটি টাকার ইকুইপমেন্ট কিনলো, এই ইকুইপমেন্ট কোথায়? এখন একটা রোগ যখন করোনা হয়, যাই হয়, একটা হাসপাতাল যাবে, তখন হাসপাতালে কোনো রকম ট্রিটমেন্ট কেউ করে না। সমস্ত এমপি, মন্ত্রী বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যারই করোনা হচ্ছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে সিএমএস। কেন সিএমএস? কেন এই সরকার হাজার হাজার কোটি টাকা গত 10 বছর, 20 বছর, 30 বছর খরচ করার পর আজকে আমরা একটি হাসপাতালও, দেখেন দুঃখজনক বিষয় হলো আমাদের এই যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী যিনি মারা গেছেন, তিনিও কিন্তু একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করলেন। ইভেন অনেক এখনো যারা চিকিৎসা আছেন বেশিরভাগই বিএফএর কিন্তু সিএমএস এ। হোয়াই সিএমএস এ? কেন আমাদের হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নাই? এই জন্য আমি বলেছি যতদিন পর্যন্ত সরকারের লোক, মন্ত্রী, এমপি, জেনারেল, সিভিল, আর্মি, ব্যুরোক্রেট, আমলা, ইম্পর্টেন্ট লোকেরা সরকারি হাসপাতালে যদি চিকিৎসার ব্যবস্থা নির্দেশ থাকে এবং চিকিৎসা নেয়, তারা প্রয়োজনেই তখন কিন্তু হাসপাতালগুলি ডেভেলপমেন্ট করবে, চিকিৎসার সুযোগ সুবিধা তারা কিন্তু বাড়াতে বাধ্য হবে। কারণ যখন জানবে যে আমাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা করতে হবে, আমি স্বাস্থ্যমন্ত্রী, তখন আমি কিন্তু ঢাকা মেডিকেল কলেজকে ইকুইপ করার জন্য আরো চেষ্টা করব। যখন আমি বুঝবো আমার হার্টের জন্য আমাকে বিদেশ যাওয়া যাবে না, হৃদরোগ হাসপাতালে যাব, তখন আমি কিন্তু এটাকে ডেভেলপ করব। আমার কথার উদ্দেশ্য এইটাই যে এই সমস্ত লোকগুলি যদি বাইরে চিকিৎসা করতে না যাইতে পারে, তারা নিজ গরজে কিন্তু ওই সমস্ত হাসপাতালের চিকিৎসার সুযোগ সুবিধা বৃদ্ধি করবে, হসপিটালের চিকিৎসা সেবা ব্যবস্থাটা উন্নত হবে। আমি আপনার কাছে ফিরবো আবার, আমাদের আরেকজন অতিথি আছে, স্যারের কাছে যেতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ শেখ নুরুল ফাত্তার রুমি স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি। স্যার, প্রথমেই তো আপনার কাছে জানতে চাইবো, আপনি তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর বা আমাদের একজন সখ্যাত প্রফেসর। স্যার, একটা আসলে আপনাদের হসপিটালে একটা পাউরুটির, এক পিস পাউরুটির দাম আসলে কত? একটা ডিমের দাম কত? এক পিস পাউরুটি 7,000 টাকা, একটা কলার দাম 2,000 টাকা, একটা ডিম 1,000 টাকা। স্যার, সত্যি কি তাই? আপনি কি এক পিস পাউরুটি খেয়েছিলেন কখনো, না আপনার কপালে জুটেছিল স্যার? ধন্যবাদ প্রশ্নের জন্য। আজকে আমাদের সম্মানিত অতিথি মজিবুল হক চুন্নু এমপি স্যার, অনেক ধন্যবাদ। আমি আমার কিছু বক্তব্য শুরু করার আগেই সারা বিশ্বের লক্ষাধিক মানুষ যারা করোনায় মারা গিয়েছেন, সেই সাথে বাংলাদেশে প্রায় আমাদের 1847 জন মারা গেছেন, তাদের সবার দিদি আত্মা মাগফিরাত কামনা করছি। সেই সাথে 63টি ডাক্তার এবং অনেক নার্স সবাই মারা গিয়েছেন। এবং যেটা চুন্নু ভাই বলেছেন যে আমাদের গতকালকে দুর্ঘটনা ঘটেছিল, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এমপি সাহেবের বক্তব্য শুনে খুব ভালো লাগছিল। আর যেটা আমাকে বলা হয়েছে ডিমের ব্যাপারে, আসলে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম মিডিয়া, তারা যখন একটি খবর পরিবেশনা করবে সেটা যখন একটু সঠিকভাবে করে। আমি একটা সিম্পল ব্যাখ্যাটা দিচ্ছি। মিডিয়াতে এসেছে 20 কোটি টাকা দিয়ে এক মাসে ডাক্তাররা খাওয়া দাওয়া করেছে। 200 জন ডাক্তারের এক মাসের নাস্তার বিল 20 কোটি টাকা। জি স্যার, নাস্তার বিল 20 কোটি টাকা। জি স্যার। আমি ঢাকা মেডিকেলের প্রফেসর, এই নিউজটি শুনে আমি আটকে উঠেছি। বলে কি, ব্যাপারটা কি? আমি নিজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার নাসির সাহেবের সাথে বসে আমরা আলাপ করলাম যে ব্যাপারটা কি। তখন আমি জানতে পেরেছি, আমি সুন্দর করে বলি, এখানে ডাক্তার, নার্স, হেলথ টেকনোলজিস্ট, আয়া, বুয়া, যারা ওখানে করোনাতে চিকিৎসা করছে মেডিকেল হসপিটালে, তারা
আসলে হাসপাতালে ডিউটি করার পরে তারা 14 দিন টোটাল 21 দিন থাকছে একটা হোটেলে, বিভিন্ন হোটেলে, অর্থাৎ 2000 জনগোষ্ঠী তারা থাকছে। এবং বাস্তবতা হচ্ছে খাবারের বিল একজনের জন্য 500 টাকা হয়েছে। তাহলে বাকি টাকাটা কি আসছে? তাদেরকে যে এই যে দিনবেলা আসা যাওয়া করতে হচ্ছে হাসপাতালে থেকে, বিভিন্ন হাসপাতাল 30টা হোটেলে তারা রয়েছেন, এবং হোটেলে যে থাকার ব্যয়, আমি একটু বলি, যখন আমাদের করোনা শুরু হয়েছে আতঙ্ক ভয়ে সবাই তো পালিয়ে যাচ্ছে, ইভেন হোটেলের কর্মচারীরও পাওয়া যাচ্ছিল না। সেই মুহূর্তে রিজেন্সি, লাভ ইঞ্চি, বিভিন্ন হোটেলগুলো এগিয়ে এসেছে, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তারা চিকিৎসা কর্মীদেরকে সাহায্য নিয়ে তারা এগিয়ে এসেছে। কিন্তু স্যার আমি একটু থামাই স্যার, যে সমস্ত হোটেলগুলোতে আমাদের সম্মানিত চিকিৎসকরা ছিলেন, তার সেই সব মানে হোটেলগুলোতে একটাও ঢাকা শহরের কোনোটাই 5 স্টার মানের হোটেল না, যে 5 স্টার হোটেলের এই থাকা খাওয়া। কিন্তু আমরা যে ছবিটা দেখেছি, একটা কলার চিত্র, একটা ডিমের চিত্র, একটা এক পিস পাউরুটির চিত্র, ঠিক আছে সেটা দেখলাম, কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন স্যার, এটা 5 স্টার হোটেলে থাকলেও তো এত বিল কি আসার কথা এক মাসে স্যার? আমি সেটাই আমি বলতে চাচ্ছি যে এখানে এই 2 মাসের বিল 20 কোটি টাকা, তার মধ্যে খাওয়া প্রতিদিন 500 টাকা করে, হোটেলের বিল, ট্রান্সপোর্ট। এখন এই ব্যাপারটা কি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, উনি সংসদে জিনিসটা প্রশ্ন তুলেছেন এবং উনি বলেছেন দেখতে, দেখা হবে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। কিন্তু আমি মনে করছি কি যে শুধু খাওয়ার বিল যে 2 মাসে, 1 মাস না, আবার 2 মাসে 20 কোটি টাকা, এটা আসলে ভুল হয়েছে জিনিসটা। এখানে খাওয়ার বিল প্রতিজনের 2000 লোক 500 টাকা করে খাবে প্রতিদিন, 200 জন লোক স্যার, 200 জন লোক, হোটেল, হ্যাঁ, যাতায়াত ইত্যাদি। স্যার আপনি তো আজকে বললেন যে এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী নিজে যখন সংসদে বিষয়টি নোটিশ করেছেন, তখন আপনারা তো নিশ্চয়ই আরো বেশি তৎপর হয়েছেন এই কোথায় গলতটা দেখতে গিয়ে। তো আপনি যখন নিজেও আজকে একজন ছিলেন, যখন নিজেরাই গলদ খোঁজার চেষ্টা করলেন, তখন কি নিজেও আপনার কোথাও মনে হয়েছে যে আসলে কোথাও গলদ আছে? কারণ 1 মাস ধরুন 2 মাসেরই বিল কি স্যার 20 কোটি, 2 মাসের বিল 200 জনের কি স্যার 20 কোটি টাকা আসাটা কতখানি যৌক্তিক? নাকি আপনি মনে করছেন যে এখানে একটা ফাঁক অবশ্যই আছে, সেটা কি খতিয়ে দেখা উচিত, নাকি সেটা অদৃশ্য হয়ে যাবে? না না না, আমি মনে করি প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা উচিত। আমাদের একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী এমপি স্যার বলেছেন, জি স্যার, সবকিছুই খতিয়ে দেখা উচিত। আমাদের প্রধানমন্ত্রী এবং আমরা সবাই মনে করছি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এখানে তো আরেকটা কথা, এই যে আমাদের হাসপাতাল থেকে বাজেট টাকাটা চেয়ে নেওয়া হয়েছে, খরচ হবে, তারপরে কিন্তু আমি যেটা শুনলাম এই বিলগুলো জমা হবে, হসপিটাল থেকে যাবে, যদি কোনো টাকা বেঁচে যায় সেটাও ফেরত যাবে, যদি কোনো টাকা বেশি খরচ হয় সেটাও নাকি আসবে। তবে আমি মনে করি যে প্রতিটি ক্ষেত্রে, শুধুমাত্র এইসব বিল না, আরো প্রতিটি ক্ষেত্রে আমাদের স্বচ্ছতা অবশ্যই থাকতে হবে এবং স্বচ্ছভাবে কাজ করতে হবে। তো এই অস্বচ্ছতার যে প্রশ্ন উঠেছে স্যার, সেটার একটা স্বচ্ছতার হিসাব তো আপনারা নিশ্চয়ই দেবেন, আশা করা যাচ্ছে আমরা একটা স্বচ্ছতার হিসাব পাবো। স্যার আমি এই স্বচ্ছতার অস্বচ্ছতার প্রশ্ন, আমরা আপনার ব্যাখ্যাটা শুনেছি, আমি চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা নিয়ে শুনতে আপনার কাছে আরেকটু পরে আসবো। আমি একটু মজিবুল হক সাহেবের কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা মজিবুল হক চুন্নু সাহেব? জি 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 শুনতে পাচ্ছি। জি, আপনি যেটা বলছিলেন যে করোনা কালে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার একটা নাজুক অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাটা কোথাও সঠিকভাবে হচ্ছে না। আপনারা দেশের প্রধান বিরোধী দল, সংসদে বিভিন্ন সময় দাঁড়িয়ে আওয়াজ তুলছেন, আপনারা আওয়াজ তুলছেন। আমি একটু প্রোডিউসার সাহেবকে বলছি একটু কথা বলেন, আমার ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আমি কথা বলছি অতিথিদের সাথে। মজিবুল হক চুন্নু সাহেব, আমি আপনার কাছে যেটা আবার জানতে চাচ্ছিলাম, দুঃখিত, সেটি হচ্ছে যে আপনারা বারবার সংসদে দাঁড়িয়ে আওয়াজ তুলছেন, কিন্তু নিজেরা সংসদে দাঁড়িয়ে আওয়াজ তুলছেন, সেই আওয়াজ তো তুলছেন, আমরা শুনতে পাচ্ছি, কিন্তু জনগণের কাছে আপনারা কতটা গিয়েছেন? আর সরকারি দলের নেতা কর্মী এমপিরা বিদেশ যাওয়া বন্ধ করে দিলে আসলে জনগণের কাছে কি স্বাস্থ্যসেবাটা পৌঁছে যাবে? এবং যে বলছেন স্বাস্থ্যসেবাটা একদমই ভেঙে পড়েছে, সেই ভেঙে পড়া স্বাস্থ্যসেবাটা সঠিক করবার জন্য আপনারা কতখানি আন্দোলনটাই করেছিলেন? আপনাদের দায়বদ্ধতা, দায়িত্বের জায়গা থেকে আপনারা কি নিজেরা সঠিক কাজটি করে এসেছেন? আসলে আপনি যেটা বলছেন, আমি কিন্তু
সরকারি হাসপাতালে ভিআইপিদের ট্রিটমেন্টের জন্য আমি আজকে কথা বলছি না, আমি পুরো সময়টার কথা বলছি। আমি সেটাই বলছি। আমার এই কথাটা বলার অর্থ হইলো যে যদি ভিআইপিরা বিদেশে না গিয়ে দেশে ট্রিটমেন্ট করেন সরকারি হাসপাতালে, তাহলে সরকারি হাসপাতাল সুবিধা বাড়বে। এই সুফলটা সাধারণ মানুষ সবাই কিন্তু এটাকে মানে এইটা সুযোগটা পাবেন। এটা হলো একটা। এবং আপনি দেখেন আমরা বিরোধী দল আমরা কিন্তু জনগণের পক্ষ থেকে বিরোধী দল হিসাবে সরকারের যে দুর্বলতাগুলি আমাদের প্রকাশ করা বলাটাই আমাদের মেইন দায়িত্ব। সেই দায়িত্বটা আমরা পালন করব এবং আমরা পালন করছি। সরকার তারা কাজ করছেন, কোথায় কোথায় তাদের গলত আছে, কোথায় কোথায় তাদের ভুল আছে, সেই ভুলগুলি গলতগুলি আমরা ধরিয়ে দেবো। এটা আমাদের মূল দায়িত্ব। এবং এটা নিয়ে আন্দোলন মানে কি, আন্দোলন তো পার্লামেন্টে আমরা আন্দোলন করবো, কারণ পার্লামেন্ট হলো সকল কিছুর সকল কর্মকাণ্ডের উৎস। সেইখানে তো আমরা বলছি এটাই তো আমাদের আন্দোলন, এটাই আমাদের কাজ এবং সেই কাজটা আমরা করছি। পাশাপাশি আমরা আমাদের এলাকায়ও যাতে এই জনগণ আমাদের চিকিৎসা পায় এবং কেন পাচ্ছে না সেগুলি আমরা আইডেন্টিফাই করতেছি। আমি নিজেও আমার এলাকায় এমপি হিসাবে আমি যাচ্ছি, জনগণ যাতে সুযোগ সুবিধা পায় সে ব্যবস্থা করছে। এখানে আমি আপনাকে একটা জিনিস বলবো, সেটা হলো এই যে একটু আগে আমাদের প্রফেসর সাহেব যেটা বললেন, আমি যতদূর জানি যে গত এক মাসে একজন ডাক্তার সাহেবের পিছনে 5 লাখ টাকা করে খাওয়া থাকা খরচ হয়েছে। খরচটা হোক, আপত্তি নাই, কিন্তু যুক্তিসঙ্গত হইতে হবে। এক। 2 নম্বর হলো কোন ডাক্তার সাহেব এখান থেকে খাবার পয়সা মারেন, এটা ঠিক না। মারেন অন্যরা, যারা পরিচালনা করেন, যারা ব্যবসা করেন। আপনি দেখেন কোন ডাক্তার সাহেব টাকা মেরেছে আফজাল ক্লার্ক 1,500 কোটি টাকা। সেখানে যারা পরিচালনা করে তারা কিন্তু টাকা মারে। আপনি দেখেন বাংলাদেশে এমন আছে যে কোটি কোটি টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনা হয় স্বাস্থ্য বিভাগের চিকিৎসার জন্য। এই যে ইকুইপমেন্টটা কিন্তু পরে চালানোর জন্য কোনো অপারেটর নিয়োগ দেওয়া হয় নাই, ইকুইপমেন্টের কোনো কাজে লাগে নাই। দিনের পর দিন ঢাকা মেডিকেল অনেক দামি ইকুইপমেন্ট দিনের পর দিন থেকে এগুলি নষ্ট হয়ে গেছে। আমার এলাকায় আমার উপজেলা দেখা গেল যে অপারেশন থিয়েটার আসছে, সিজার করব, কিন্তু একজন অ্যানেস্থেসিয়ার জন্য আমরা 10 বছর যাবত সিজার করতে পারি না। এই যে গলতগুলি সরকারের দূর করা উচিত। এইগুলি আমার এই যে ভিআইপিদের ট্রিটমেন্টের কথা বলার উদ্দেশ্য এইটাই যে আমরা আসলে বিদেশে আমরা যাব না, যাওয়া উচিত না। আমাদের সবারই দেশের মানুষের সকল মানুষের চিকিৎসা যাতে ন্যূনতম সুবিধাটা পায় সেইটা নিশ্চিত করা উচিত। যেহেতু ভিআইপিরা বাইরে চলে যান, তারা জনগণের চিকিৎসার জন্য চিন্তাটা কম করেন। আমার বলার উদ্দেশ্য এইটাই যে 2টা জিনিস আমি আপনার মাধ্যমে আজকে বলবো। এক হইলো যে চিকিৎসার জন্য কোনো ভিআইপি বাইরে যেতে পারবেন না, আর লেখাপড়ার জন্য কোনো মানে ভিআইপিদের সন্তানরা এইখানে লেখাপড়া করবে, বাইরে যাবে না, তাহলে আমাদের শিক্ষাঙ্গনটা অনেক উন্নত হবে। এই 2টো জিনিস আমাদের করা উচিত। কিন্তু যারা ইতিমধ্যে পড়ালেখা করছে কিংবা পড়ালেখা শেষ করে দেশের বাইরে চলে গেছে তাদের কি হবে? সেই জায়গা কি তাদেরকে তাহলে ক্ষমা করে দিচ্ছেন? না, এটা তো বলার সুযোগ নাই, কারণ এখানে তো রেট্রোস্পেক্টিভ কোনো ইফেক্টের কোনো কাজ করা যাবে না। যেটা চলে গেছে। কিন্তু এখন আমাদের মানে বোঝা উচিত, কারণ এইবার করোনার পরে কিন্তু আমাদের সমস্ত দুর্বলতাগুলি কিন্তু আমরা পয়েন্ট আউট করতে পারছি। আমরা নিজেরাও মেম্বার পার্লামেন্ট হিসাবে এত গলদ আছে হেলথ মিনিস্ট্রিতে, এত চিকিৎসার ন্যূনতম সুযোগ নাই। 43টা জেলা হাসপাতালে আইসিইউ নাই, 43টা জেলা হাসপাতালে আইসিইউ নাই। এটা তো একটা আশ্চর্যের বিষয়। সেখানে সেন্ট্রালি কোনো অক্সিজেন নাই। এগুলি আমরা আসলে আপনি স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনার কথা বলছেন। আমি চিকিৎসকের সাথে একটু এই বিষয় নিয়ে কথা বলতে চাই। রুমি স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে প্রধান বিরোধী দলীয় চুন্নু সাহেব তো বলছেন এবং সকলেই বলছেন যে স্বাস্থ্য খাতের একটা বেহাল অবস্থা হয়ে আছে। এই করোনা আবার চোখে আঙ্গুল দিয়ে সেটা স্পষ্ট করে দেখিয়ে গেল। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে করোনা টেস্ট করবার জন্যও আবার বুথে গিয়ে হসপিটালে যেতে গেলে 200 টাকা দিতে হবে, বাড়িতে এসে স্যাম্পল কালেক্ট করলে 500 টাকা দিতে হবে। আমরা জানি যে ইতিমধ্যে 3 মাসে লকডাউন কিংবা অনেক মানুষ, প্রায় 40% উপরে মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে বাস করছে। এখন ক্লাস্টার হয়ে গেছে, আপনারাই বলছেন যে একদম ছড়িয়ে পড়েছে। তাহলে এখন যদি এই ফিটা নির্ধারণ করে দেওয়া হয়, আর তাহলে যারা সংক্রমিত দরিদ্র মানুষ তাদের পক্ষে কি এই ফিটা দিয়ে করোনা টেস্ট করা কতখানি সম্ভবপর হবে, নাকি এই করোনা সংক্রমণের ঝুঁকিটা আরো বাড়বে? ধন্যবাদ। এই কোশ্চেনের আগে আমি একটু আমাদের এমপি সাহেবের কথা সূত্র ধরে বলতে চাই। আমরা যারা অধ্যাপক রয়েছি, চিকিৎসক, আমরা হাসপাতালে চিকিৎসাটা দিচ্ছি, চিকিৎসা সেবা। একটা হসপিটাল বা যে কোনো জায়গায় 2টো কম্পোনেন্ট, একটা হচ্ছে চিকিৎসা সেবা,
আর হচ্ছে চিকিৎসা ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট। আমি খুবই ওনার কথাটা আমার খুব ভালো লেগেছে যে আমি গর্ববোধ করি এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে, আমাদের সবার প্রিয় জয় ঢাকা মেডিকেলে জন্মগ্রহণ করেছিলেন। ঢাকা মেডিকেল কলেজের ঐতিহ্য বা আমাদের সরকারি হাসপাতালের ঐতিহ্য অবশ্যই ছিল, কিন্তু পর্যায়ক্রমে হসপিটাল ম্যানেজমেন্টের কিছুটা দুর্বলতা আমরা স্বীকার করছি, এবং করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোথায় কোথায় দুর্বলতা। এই দুর্বলতাগুলোই তো আমাদেরকে এখন পয়েন্ট আউট হচ্ছে, এবং আমি মনে করব আমি যেহেতু চিকিৎসক, চিকিৎসা সেবা দিচ্ছি, তার সাথে যারা হসপিটাল ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন, অধিদপ্তর রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে, তারা সম্মিলিতভাবে এই হসপিটাল ম্যানেজমেন্টের দিকে প্রখরভাবে নজর দিবেন এবং ম্যানেজমেন্ট উন্নতি করবেন। এবং উনি যথার্থই বলেছেন, যদি আমাদের দেশের সবাই এখানে আসার চেষ্টা করে, চিকিৎসা নেওয়ার চেষ্টা করে, আমি মনে করছি আমাদের যে সমস্ত দুর্বলতা রয়েছে ধীরে ধীরে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। হাসপাতালের হসপিটাল ম্যানেজমেন্ট আরো ভালো হবে। আমি এটাকে সাধুবাদ জানাই। আমার মনে আছে আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের স্যার প্রথমে তো বঙ্গবন্ধু চিকিৎসা নিয়েছিলেন, তার হার্ট ম্যাসিভ অ্যাটাক হয়েছিল। আমাদের মন্ত্রী আছেন, ওনারাও হাসপাতালে ম্যানেজমেন্ট নিয়েছেন, সরকারি হাসপাতালে ঢাকা মেডিকেলে এসেছেন। রুবি স্যার আমি একটু আপনাকে থামাচ্ছি। আমাদের চ্যানেল আয়ের যে ফেসবুক পেজ এবং ইউটিউবে, প্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি চলে যাচ্ছি চ্যানেল আয়ের ফেসবুক পেজ এবং ইউটিউবে। জি স্যার, আপনি যেটা বলছিলেন বলুন স্যার। যেটা আমি বলছিলাম, তার মানে হসপিটাল ম্যানেজমেন্টের আমাদের যে দুরবস্থা সেটা এখন সবাই জানতে পারছে, সবাই জানছে। জি স্যার। এবং উনি যথার্থভাবেই বলেছেন সেটা উন্নতি করতে হবে। আমি ওনাকে সাধুবাদ জানাই তার বক্তব্যের জন্য। আর উনি যে সেকেন্ড বক্তব্যটি দিয়েছেন যে শিক্ষা ক্ষেত্রেও এই একইভাবে, কিন্তু স্যার চুন্নু সাহেব যেটা বললেন যে আমাদের স্বাস্থ্য সেবাটা একদম ভেন্টিলেশন নাই, অক্সিজেন নাই, আইসিইউ নাই, যে অব্যবস্থাপনাটা, সেই অব্যবস্থাপনাটা তো দূর করার জন্য এটা কি খুবই দুরূহ বিষয় এই মুহূর্তে যেটাতে আমাদের এই ক্রাইসিসটা চলতেছে করোনাতে, যেটা উনি দেখিয়ে দিলেন এবং বললেন, সেই জায়গাটা তো স্যার একটু বলতেন। আমি সেই জায়গাতেই বলতে চাই যে রাতারাতি আমরা একদম 180 ডিগ্রি হবে না, কিন্তু যদি আমরা ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শুরু করেছি, কিন্তু আমাদেরকে আরো কাজ করতে হবে, আরো একটু সময় লাগবে, এটা একদিনে হবে না। যে ভাঙাচোরা অবস্থা, এটা আরো ইনশাল্লাহ ইমপ্রুভ করতে গেলে সবাইকে নজর দিতে হবে। এখানে যদি ভিজিলেন্স টিম থাকে, তারা সবসময় দেখাশোনা করে, যেটা উনি বলেছেন কেনাকাটা ব্যাপারটা, জি, তারপরে মানব সম্পদ উন্নয়ন, এটারও কিন্তু দরকার রয়েছে। আমাদের চিকিৎসা সেবা। স্যার আমার আরেকটা যেটা জানবার জায়গা ছিল যে ওই যে ফি নির্ধারণ করে দেওয়াটা, এটা কি সংক্রমণের ঝুঁকি বাড়াবে কিনা? হ্যাঁ, এটা আমি বলি, এটা দুদিক থেকে বিবেচনা এসেছে। দেখা যাচ্ছে যে কিছু লোক সামান্য একটু গলায় কুসকুস করছে। আমি যেহেতু নাক কান গলার প্রফেসর, আমাদের করোনা কিন্তু শুরুই হচ্ছে গলায় একটু কেমন, গলায় ব্যথা হচ্ছে বা নাকের সমস্যা হচ্ছে, সর্দি কাশি, পরে শ্বাসকষ্ট। যখন সিম্পল সামান্য সমস্যা তখনই তো যার দোকানে টেস্ট করার জন্য, কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছে টেস্টে। আর আমাদের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, রিয়েল টাইম পিসিআর যে টেস্ট, এটা অত্যন্ত ব্যয়বহুল এবং এটা করতে সময়ও লাগছে। জি স্যার। যার ফলে এই বিবেচনা করে মন্ত্রণালয় হয়তো ডিসিশন নিয়েছে যে 500 টাকা অথবা 200 টাকা ফি। এটা নিয়ে একটু বিতর্ক রয়েছে, যে তবে আমাদের হাসপাতালে একটা নিয়ম রয়েছে আপু, সেটা হচ্ছে যে সকল সরকারি কর্মচারী, কর্মকর্তা এবং তাদের পরিবার ফ্রি চিকিৎসা পাবে। মুক্তিযোদ্ধা এবং দরিদ্র জনগোষ্ঠী এটা ফ্রি করার ব্যবস্থা রয়েছে। তারপরে আমি বিষয়টি পুনর্বিবেচনার জন্য চিন্তা করতে পারি আমরা। স্যার সব তো ব্যবস্থা আমাদের দেশে থাকে, কিন্তু তারপরেও কোথায় দিয়ে যেন একটা অব্যবস্থাপনা ঢুকে যায়। যেমন সব কিছুর মধ্য দিয়ে আমরা বলছি দুর্নীতিতে জিরো টলারেন্স, কিন্তু তারপরে সব কিছুতেই একটা দুর্নীতি ঢুকে যায়। যেমন স্যার কলা, পাউরুটি, ডিম। স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি একটু মুজিবুল হক চন্দ্র সাহেবের কাছে যেতে চাই।
চুনু সাহেব, যেটা বিষয়টা জানতে চাচ্ছিলাম যে সকলেই বলে থাকে, আপনাদের ঘাড়ে বারবারই একটা অভিযোগ দিয়ে থাকে যে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি মানে সরকার নিয়ন্ত্রিত একটা দল, কিন্তু সবচেয়ে বড় কথা আজকে আপনারা সংসদে দাঁড়িয়ে যে আওয়াজটা আপনি বিশেষ করে তুলেছেন এই করোনাকালের পরিস্থিতিটা জানান দিয়ে, সেটা অবশ্যই একটা জনগণের কাছে নিশ্চয়ই সাধুবাদ পাবার যোগ্য। কিন্তু বিষয়টি হচ্ছে আমাদের কাছে জানবার চাই যে এই জায়গাগুলো যে আপনি যে আজকে জায়গাতে আওয়াজটা তুললেন সংসদে, কিন্তু সেটা হচ্ছে কি, এটি কি আপনার ব্যক্তিগত আওয়াজ, ব্যক্তিগত ক্ষোভ, নাকি জাতীয় পার্টির পুরো সবার হয়ে আপনি একা দাঁড়িয়ে কথাটি বলেছেন? আমার মনে হয় যে এখানে একটা বোধ আপনাদের একটু পারসেপশন মানে ভুল আছে যে বিরোধী দল মানে বিরোধী দল মানে পার্লামেন্টে শুধু গালাগালি বকাবকি বর্জন করা, এইটা কোনো মানে নাই। বিরোধী দল মানে কনস্ট্রাকটিভ কথা বলবে, বিরোধী দল মানে সরকার সমালোচনা করবে অত্যন্ত গঠনতান্ত্রিক ভাবে, এবং সেই কাজটি আমরা করছি। যেহেতু আমি পার্লামেন্টে আমার যে বক্তব্য, গতকালকে যে বক্তব্য দিয়েছি, আমি আজকে যে বক্তব্য দিয়েছি, আমার এই বক্তব্যের বিষয়ে আমার পার্টির চেয়ারম্যান এবং ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন তিনি ছিলেন, আমার দল এটাকে অন করেছে। কাজে যেহেতু অন করেছে সেহেতু এটা আমার ব্যক্তিগত আর রইল না, এটা আমার দলেরই। কারণ আমার দল থেকে তো আমাকে এই কথা বলা হয় নাই যে আপনি কথা বলছেন না, ওই দল এটা অন করে না, এটা আমার দলের বক্তব্য। আসলে আমরা চাই যে যেহেতু পার্লামেন্টে আছি, আমরা রিয়েলি জনগণের পক্ষ থেকে আমরা কথা বলতে চাই, এবং সেই বলারই আমরা চেষ্টা করছি। আমাদের ওয়েটা হয়তো বা একটু কনস্ট্রাকটিভ, আমাদের ওয়েটা আক্রমণাত্মক না, কারণ আক্রমণাত্মক হওয়ার কোনো কারণ নাই। আমরা চাই গঠনতান্ত্রিক ভাবে আমরা সরকার সমালোচনা করব, এবং আমি গতকালকে এবং আজকে যে সমস্ত কথা বলেছি, আমি এই সমস্ত কথা বলার পরেও সরকারের পক্ষ থেকে আমাকে মানে কেউ কোনো আভাস ইঙ্গিত দেয় নাই যে আমি কেন সরকারের বিরুদ্ধে এরকম কথা বললাম। আমার মনে হয় সরকারও এটাকে গ্রহণ করেছেন যে আমরা যেটা বলেছি এটা ঠিক বলেছি। এবং দেখেন আসলে তো বলা উচিতই, কারণ এই যে মাননীয় প্রধানমন্ত্রী 10,000 কোটি টাকা রেখেছেন তিনি যেটাকে আপদকালীন হিসাবে ওই স্বাস্থ্য বিভাগে খরচ করার জন্য। আমি তো এটা এখন আপনার মাধ্যমে বলবো যে এই টাকা যে খরচ করবেন, এই স্বাস্থ্য যে অধিদপ্তর বর্তমানে যে অবস্থা, এর যে জনবল, এই জনবল দিয়ে এই অধিদপ্তর দিয়ে এই টাকা খরচ করলে আমার মনে হয় সেই খরচটা সঠিকভাবে হবে না। কেন মনে হচ্ছে এই যে কলা পাউরুটির মতো ঘটনা কিংবা কাঁথা বালিশ পদ্মার মতো ঘটনা কি আপনি মনে করছেন এখানে আবার ঘটবে? হ্যাঁ, শোনেন, মানুষের তো অভ্যাস, যে অভ্যাসটা সেই অভ্যাসটা কি সহজ দূর হয়? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তো নামাজ ভঙ্গ করবেন না। কাজে আপনার যে অভ্যাস সেই অভ্যাসটা কি আপনি চা খান বারবার, এটাকে আপনি দূর করতে পারবেন সহজে? এই যে দুর্নীতি, এটা একটা মানে মজ্জাগত বিষয়। যারা দুর্নীতিতে অভ্যস্ত তাদেরকে একে ছড়ানো মুশকিল। একমাত্র সম্ভব এখানে যদি সিস্টেম চেঞ্জ করতে পারি। আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে ওনাকে অনেক কথা বলেছি, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আপনি দয়া করে এই অধিদপ্তরের সিস্টেমটা খুব তাড়াতাড়ি এমন ভাবে, যারা আমাদের এই স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ আছে, প্রশাসনিক বিষয়ে বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের যে পদ্ধতি বর্তমানে যে পারচেজ পদ্ধতি, এই পদ্ধতি চেঞ্জ করেন। কারণ অনেক সময় দেখা যায় পদ্ধতি চেঞ্জ করলেও ইচ্ছে থাকলেও কিন্তু আপনার দুর্নীতি করা যায় না। সেইখানে যদি সিস্টেম চেঞ্জ করা না যায়, যদি সংস্কার করা না যায়, তাহলে এই যারা আছে তাদেরকে দিয়ে মানে কাজ হবে। আবারও কিন্তু মনে হয় এই কলা পাউরুটি বা পর্দা এরকম অবস্থা হবে, আবারও আফজালের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই একজন ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী উনি একা তো সব দেখতে পারবেন না। আমার মনে হয় ওনার যে হ্যান্ডস, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, এই মহাপরিচালক, তাদের এই সমস্ত বিষয়গুলি খুব আন্তরিকভাবে এইগুলি দেখা উচিত। তারা এখানে কোনো পার্টিজম, এখানে কোনো রকম পার্টি ফিলিং যে একজন বলবে আমি আওয়ামী লীগ করি তাই আমি চুরি করে আমি পার পেয়ে যাবো, এই সমস্ত জিনিসগুলো যাতে টলারেট করা না হয়। এখানে যদি নিরপেক্ষভাবে দেখা না হয় তাহলে কিন্তু আবারও আগের মতো অবস্থা হবে। আমরা চাই না যে আওয়ামী লীগ সরকার তাদের ইমেজ ক্ষুণ্ণ হোক। আমরা চাই আওয়ামী লীগ একটি জনগণের দল, তারা ক্ষমতা আছে। এই সমস্ত কিছু এই করাপ্টেড পারসন, করাপ্টেড লোক যারা দলের নামে দুর্নীতি করে, যারা দলের নামে দলের বদনাম করে, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তাদের শক্ত হাতে কঠিন ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। 2-4টা যদি ব্যবস্থা নেওয়া হয় কঠিন ভাবে, তাহলে মনে হয় যে অনেক সাবধান হবে এবং পদ্ধতিগত ভাবে এর ব্যবস্থা বা চেঞ্জ আনা উচিত আমি মনে করি। মানে পুরো কাঠামোগত একটা সিস্টেমে পরিবর্তন না হলে মজ্জাগত যে হয়ে গেছে অনিয়ম এবং দুর্নীতি, সেখান থেকে মুক্ত হওয়া যাবে না।
বাঁচাতে গেলে দুর্নীতি স্বাস্থ্য খাতকে, আপনি যেটা বলছেন। আমি আপনার কাছে ফিরবো, আমি অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রফেসর রুমি স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে আজকে কিন্তু সংসদে দাঁড়িয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আমাদের ফ্রন্ট লাইনে যে সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আমরা এ পর্যন্ত হারিয়েছি, সেই বিষয়ে তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন যে তারা সঠিকভাবে পিপিই পড়তে পারেনি বলে চিকিৎসকদের মৃত্যু হয়েছে। আপনিও একজন চিকিৎসক, আপনি কি মনে করেন পিপিই পড়তে না পারার সঠিক কারণের জন্যই চিকিৎসকদের মৃত্যু হয়েছে, নাকি পিপিই না থাকার কারণেই তাদের মৃত্যু হয়েছে? কি কারণে? আমি বলছি, তার আগে শুধু এটা একটু স্পষ্ট করে দেই, 2000 স্বাস্থ্যকর্মী 2 মাসে 60 ডেজ তারা প্রতিদিন 500 টাকা করে খাওয়া দাওয়া করেছে, তাতে কিন্তু 6 কোটি টাকা হয়। রাফ হিসাব আপা 6 কোটি। 2000 ব্যক্তি স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, স্টাফ প্রতিদিন 500 টাকা, 60 দিন, 30 দিন না, 60 ডেজ, তাহলে হচ্ছে মোট 6 কোটি টাকা খাবার খরচ হয়েছে। বাকি 14 কোটি টাকা হোটেলের বিল বা যাতায়াত ইত্যাদি, সেটা আমাদের ম্যানেজমেন্ট দেখবে। আর যে কথাটা আপনি বলেছেন, এই কথার উত্তর কিন্তু আমাদের শ্রদ্ধেয় এমপি সাহেব খুব সুন্দর করে বলেছেন যে আমাদের চিকিৎসা যারা আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি, ডাক্তার, নার্স, আমাদের ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার সবাই, তারপরে শুধু তাই না, আমাদের হচ্ছে পুলিশ বাহিনী, আমাদের সাংবাদিক কর্মী ভাইরা, প্রশাসনের ভাইরা, ব্যাংকের স্টাফরা, বিভিন্ন সবাই চেষ্টা করছি যে সবার সব দিক দিয়ে চেষ্টা করছি। কিন্তু আমাদের যে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো এসেছে, সেটার গুণগত কিছু সমস্যা সবাই তুলে ধরেছে। আর একটা কথা বলছি, যেটা আমাদের অনেকেই খেয়াল করছে না, যারা আমরা একদম সত্যিকার ভাবে আইসিইউতে অথবা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে বা একটা করোনা রোগীকে সরাসরি চিকিৎসা দিচ্ছি, যখন সে হাঁচি করছে, কাশি দিচ্ছে, সব বেরিয়ে আসছে ভাইরাসগুলো, সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে N95 মাস্ক পরতে হবে। শুধু তাই না, সেখানে আছে হচ্ছে ফেস শিল্ড, গগলস, এবং যারা একদম টু দা পয়েন্টে আইসিইউতে করছে তাদের কিন্তু একদম পাওয়ার্ড রেসপিরেটরি মাস্ক বলি, আরো উন্নত, সেটা বাংলাদেশে এখন পর্যন্ত আসেই নাই। এরকম কিছু সামগ্রী গুণগত মান নির্ণয় করতে হবে। তার মানে স্যার, আপনি যেটা আপনার কথা থেকে আমি এটাই বলতে পারি তো, যে সুরক্ষা সামগ্রী ছিল না বলেই অনেক চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। না, আরো পয়েন্ট আছে আপু। আরেকটা পয়েন্ট হচ্ছে যে সুরক্ষা সামগ্রী যেগুলো এসেছে, প্রথম দিকে সমস্যা ছিল, এখন একটু কমেছে। কিন্তু আরেকটা কথা, আমাদের যে রোগীরা, আমাদের রোগী বা রোগীর আত্মীয় স্বজন কেন জানোই সামাজিক ভয় বা ট্যাবুতে তারা নিজেদেরকে করোনা রোগী হিসেবে ভাবতে পারে নাই। তারা সব সময় প্রথম থেকেই, বহু রোগী তারা বলেছে যে রোগের যে ইতিহাস সেগুলো সে লুকিয়ে গেছে। আমি হয়তো বিদেশ থেকে এসেছি, না আমি বিদেশে যাইনি, আপনি যে আসছেন আমাদের চিকিৎসা নিতে, আপনার কি সর্দি কাশি আছে? না, আমার কাশি নাই। এই ধরনের কিছু সিমটম বা ইতিহাস তারা মানে প্রকাশ করেনি, যার ফলে এটাও একটা কারণ আছে। আর একটা কারণ হচ্ছে যে গুণগত মান। জি স্যার। আর যেটা আমরা জি, আপনি স্যার অনেকগুলো পয়েন্ট আউট করেছেন, আমরা বুঝতে পেরেছি, কিন্তু তার মধ্যে আমরা একটু মুজিবুল হক চুন্নুর কাছে যেতে চাই। আমি আপনার কাছে জানতে চাইবো চুন্নু সাহেব, যে আপনি যে নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সেইখানে আপনার সরকারি হসপিটালের আইসিইউ, ভেন্টিলেশন, পিসিআর আছে কি? সেখানকার অবস্থাটা কি? আমার এলাকায় প্রাথমিকভাবে যখন করোনা আরম্ভ হয় তখন আমি নিজে যাই, ভিজিট করি, তখন দেখলাম ডাক্তার সাহেবরা বা নার্সরা যে পিপিপি ইউজ করেন, সেটা আমার কাছে, আমি লেম্যান হিসাবে মনে হইলো যে এটা তাদের জন্য মানে যথেষ্ট কিনা। পরে খবর নিলাম যে এটা খুব নিম্নমানের। আমি ঢাকায় এসে বিজিএমির কাছ থেকে খুব ভালো পিপিই পারচেজ করে আমি আমার এলাকার ডাক্তার এবং নার্সদের দিয়েছি। এখানে একটা জিনিস আমি বলি, প্রফেসর রুমি সাহেব যেটা হয়তোবা এই সাহস করে বলেন নাই, সেটা হলো যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেটা বলছে এটা ঠিক না। কারণ প্রাথমিক অবস্থায় যে সমস্ত পিপি দেওয়া হয়েছিল, যে N95 মাস্ক 2 নম্বর দেওয়া হয়েছিল, এবং যারা দিয়েছিল জেএমআই, যখন এটা ধরা পড়লো আপনার, তখন জেএমআই কিন্তু বিবৃতিতে বললো যে এটা তারা বুঝতে পারে নাই যে এটা 2 নম্বর মাল।
এই সমস্ত 2 নম্বর জিনিস দেওয়ার কারণে কি ডাক্তার সাহেবরা নার্সরা কিন্তু অসুস্থ হয়ে গেছে এবং মারা গেছে। তো তাই নয়, এই জিনিসগুলি যখন দেওয়া হয়, এই এরকম 2 নম্বর মাল যখন দেওয়া হয়, তখন নারায়ণগঞ্জে ভারপ্রাপ্ত সিভিল সার্জন এটা গ্রহণ করেন নাই, তাকে তখন এখানে ট্রান্সফার করা হয়েছিল। এবং শুধু তাই নয়, গত কয়েকদিন আগে ডাইরেক্টর একজন স্বাস্থ্য অধিদপ্তরের, যিনি নাকি বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা একটা প্রজেক্টের প্রকল্প পরিচালক, তিনি কিছুদিন আগে সারা বাংলাদেশে ওই আপনার সমস্ত সিভিল সার্জনদের কাছে ডাক্তার নার্সদের জন্য পিপিপি সমস্ত সামগ্রী পাঠিয়েছেন। দেখা গেল যেগুলি প্রথম ধাপে, অথচ ডাক্তার এবং নার্সরা প্রথম ধাপের গুলি পরে পাবলিক, ডাক্তার এবং নার্সরা পড়েন কিন্তু চতুর্থ ধাপে, যেটা নাকি আমাদের ডাক্তার রুমি বললেন। যখন এই এই সমস্ত গুলি পাঠানো হয়, তখন অনেক এলাকায় এটাকে গ্রহণ করা হয় নাই। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলো ডাক্তার সাহেবকে যে আপনি কেন এগুলি পাঠালেন, তখন বললো যে আসলে এটা ভুল হয়েছে। এই সমস্ত পাঠানোর অর্থ কি? এগুলি বিশ্ব ব্যাংকের টাকা কম পয়সা দিয়ে কেনা হয়েছে, মার্কেটে যে দাম তার চেয়ে অনেক বেশি দামে কেনা হয়েছে। আসলে আমি আবারও বলছি যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যেটা বলছেন যে আমাদের ডাক্তার এবং নার্সে পিপি পড়তে জানে না, নো, পিপি ভালো পিপি দেওয়া হয় নাই, এগুলি নিচু মানের 2 নম্বর মাল, 2 নম্বর লোক সাপ্লায়ারের কাছ থেকে 2 নম্বর মাল বেশি দাম দিয়ে কম দামের মাল দেওয়া হয়েছে, যার জন্য আমাদের ডাক্তার নার্সরা কিন্তু আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। আমাদের ডাক্তার নার্সরা আমি দেখেছি মাঠে ঘাটে যেভাবে তারা কাজ করতেছে, রিয়েলি ধন্যবাদ পাওয়া উপযুক্ত। তাদেরকে ইকুইপ করার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে ইকুইপ করা উচিত, কারণ তারা রোগীর কাছাকাছি যায়। তাদেরকে যদি আমরা না বাঁচাই তাহলে তারা আমাদের কি সেবা করবে? এবং আমি মনে করি ওই যে ডাক্তাররা ওই ইকুইপমেন্ট পড়তে পারেন, এটা ভুল। ডাক্তার শিক্ষিত মানুষ, নার্স শিক্ষিত, তার ইকুইপমেন্ট পড়তে পারবে না কেন? আপনি দিবেন 2 নম্বর মাল, দিবেন আপনি মার্কেট থেকে 3 নম্বর মাল কিনবেন আপনি বেশি টাকা দিয়ে, আর দোষ দিবেন ডাক্তাররা এইগুলি পড়তে পারে না। এটা খুবই আপত্তিকর বক্তব্য। আমি 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 বলবো স্বাস্থ্য অধিদপ্তরকে, তারা যে সমস্ত ভুলগুলি করেছে, ত্রুটিগুলি করেছে, এইগুলির জন্য সরকারের একটা তদন্ত হওয়া উচিত, এবং যারা নাকি এই সমস্ত দায়ী ব্যবসায়ী, যারা দায়ী, যারা সাপ্লায়ার দায়ী, যারা অফিসাররা দায়ী, যারা দায়িত্ব দেয়, তাদেরকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি দুদককে অনুরোধ করবো, দুদক জনগণের সাথে কাজ করে তারা ইমিডিয়েট এই ব্যাপারটা স্বাস্থ্য অধিদপ্তরের এই সমস্ত কাজগুলি, যাদের কারণে যে সমস্ত ইকুইপমেন্টের কারণে, পিপির কারণে ডাক্তার নার্সরা মারা গেছে, এই 2 নম্বর জিনিস মানে তারা পরিধান করে, ওইগুলি আইডেন্টিফাই করে বের করে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ মুজিবুল হক চুন্নু আপনাকে। আমি রুমি স্যার আপনাকে দিয়ে শেষ করব। চুন্নু সাহেব যেটা বলছেন যে সর্বক্ষেত্রে যে অনিয়মের কারণেই কিন্তু স্বাস্থ্যখাত জিম্মি হয়ে গেছে, আর এইখানে একদম অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের আসলে যাবার কোনো জায়গা নেই, কিন্তু শেষ পর্যন্ত তাকে তো হসপিটাল ডাক্তারের কাছে যেতেই হবে। কিন্তু সেটা যদি হয়, যেতেই তো হবে হসপিটাল ডাক্তারের কাছে, তাহলে আসলে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কারণ আমরা জানি বেশিরভাগ মানুষ এখন হসপিটালগুলো তো আর যেতে চাচ্ছে না। দেখেছি সিটগুলো নাকি খালি পড়ে আছে, মানুষ যতটুকু মনে করছে উপসর্গ দেখা দিলে সে বাড়িতেই আইসোলেশনে থেকে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এটাও তো সমাধান না। কেন আতঙ্কিত হবে, কেনই বা যেতে চাইবে না, সেই জায়গাটা একটু জানতে চাই। আমি আপনাদের মাধ্যমে আমাদের জনগণকে বলতে চাই যে খুব সহজ কথা, করোনা ভাইরাসটি হাঁচি কাশির মাধ্যমে আসছে। আমাদের যদি মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে চলে যায় তাহলে এটা ছড়িয়ে যাচ্ছে। আমরা এবং বলেছি যে এই করোনা ভাইরাসে 80% আক্রান্ত তাদের তেমন কোনো উপসর্গ বা সিমটম হচ্ছে না। 20% কিছু উপসর্গ দেখা দিচ্ছে, একটু গলা উসখুস করছে, গলায় ব্যথা, ঢোক গিলতে কষ্ট, জিহ্বার স্বাদের পরিবর্তন, নাক বন্ধ, নাকে সর্দি বা নাকে গন্ধ কমে যাচ্ছে, মাথা ব্যথা, কাশি আর জ্বর। আমরা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে সবাই কথাগুলো বলেছে, টেলিমেডিসিনে বলা হচ্ছে সামান্য কোনো সমস্যা হলে আপনারা ঘরে বসে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট নেবেন, 1% ভায়োডিন মাউথওয়াশ দিয়ে গরম পানি সহ গড়গড়া করবেন, প্রাথমিক চিকিৎসা নেবেন। কিন্তু আপনাদেরকে হাসপাতালে আসতে হবে। কখন আসতে হবে? যদি আপনার জ্বর কমছে না, জ্বরের মাত্রা বেড়ে যাচ্ছে, 3 দিন 5 দিন হয়ে যাচ্ছে, আপনার কাশি আছে, কাশি কমছে না, শ্বাসকষ্ট শুরু হয়েছে, শ্বাসকষ্ট বাড়ছে, যদি আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণটা কমে যায়, সাধারণত অক্সিজেনের পরিমাণ 97, 98, 100 থাকছে, কোনো কোনো ক্ষেত্রে 95 পর্যন্ত অ্যাকসেপ্টেবল, কিন্তু WHO এর কাটমার্ক হচ্ছে 90% কমে গেলে হাসপাতালে আসতেই হবে। আমি অনুরোধ করব আপনারা এই ধরনের যখন সিমটম বা উপসর্গ বেশি হবে আপনারা আসুন। আপনারা ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল,
মুগদা মেডিকেল যেটা কোভিড হাসপাতালগুলো আছে সেখানে আমরা কিন্তু রয়েছি। আমরা বলেছি চিকিৎসকরা আমরা রোগীকে ফেরত দিব না। আর একটা কথা, জনগণ এই যে বিভিন্ন ওষুধপত্রের নাম শুনে দোকানে গিয়ে ওষুধ স্টক করে বাসায় রেখে দেয়। আরেকটি টেন্ডেন্সি হচ্ছে কি আপা, যে দেখা যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার বাসায় রেখে দিচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, আমাদের যেই মানুষটির শ্বাসকষ্ট হচ্ছে, তার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, সে যখন অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাসায় অক্সিজেন নিচ্ছে, এটা কিন্তু খুব সিরিয়াস। কারণ যে কোনো সময় অক্সিজেন লেভেলটা ঠাস করে কমে যেতে পারে এবং মারা যেতে পারে। সেই জন্য আমার অনুরোধ, আমরা বাসায় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করব না, আপনারা হাসপাতালে আসুন। আমরা আপ্রাণ চেষ্টা করছি, সবাই চেষ্টা করছি যে আমরা হাসপাতালে এসে চিকিৎসা দিব ওই 20%, তার মধ্যে 5% বেশি সিরিয়াস। আর একটু অনুরোধ করছি, সামনে কোরবানি ঈদ আসছে, আপনারা দয়া করে, যেটা আমরা এতদিন বলেছি যে আমরা সবসময় হাত ধুবো, মাস্ক মাস্ক মাস্ক, একটি মাস্ক পরা মানে $6 সেভ করা, একটি মাস্ক পরা মানে রোগ না ছড়ানো। আর আমি অনুরোধ করছি আমাদের উপর মহলকে যে রিয়েল টাইম পিসিআর অনেক সময় লাগছে, দ্রুত আধুনিকভাবে টেস্ট করার জন্য কিটস, যেটা কিট, সেটাতে এখন দেশে এসেছে অ্যান্টিজেন। এটা কার্যক্ষমতা নিয়ে একটু সমস্যা হচ্ছে, কিন্তু অ্যান্টিবডি সহ একটা আসছে, ওটা আনার ব্যবস্থা করা হোক। এবং আপনারা ঘরে থাকুন, অপ্রয়োজনীয় বাইরে যাবেন না, সামাজিক দূরত্ব মেনটেন করুন, সবাই শীত বারবার হাত ধুবেন, মাস্ক পরবেন, নাকে মুখে হাত দিবেন না। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জনাব মজিবুল হক চুন্নু এমপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো একবার প্রফেসর ডক্টর শেখ নুরুল ফাত্তার রুমি, আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং দুজনের সুস্থতা কামনা করছি। কারণ আপনারা সুস্থ থাকলে, আপনি এমপি সাহেব আপনি সুস্থ থাকলে জনগণ ভালো থাকবে, আর ডাক্তার সাহেব আপনারা সুস্থ থাকলে আমরা সকলেই ভালো থাকবো, দেশের মানুষ। আর সবচেয়ে বড় কথা, আমি যাবার সময় আরো একবার বলছি যে নিজে সতর্ক থাকুন, নিজে সতর্ক থাকলে পাশের মানুষটিও সুস্থ থাকবে এবং আমার সুস্থতা একটা দেশের সুস্থতা। সুতরাং সতর্ক থাকতে হবে। জীবন এবং জীবিকার কারণে যতই মার্কেট দোকানপাট খুলে যাক না কেন, অহেতুক কোথাও ঘোরাফেরা করবেন না নিতান্ত প্রয়োজন না হলে। আমি সময় ইসলাম আজকের মতো শেষ করছি। মেট্রোসাম টু দ্য পয়েন্ট। ভালো থাকবেন আপনারা। চুন্নু ভাই খুব সুন্দর বলছেন আপনি, থ্যাংক ইউ ভেরি মাচ।